আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত সেশনে আমরা ভ্যাট আইনের ধারা 91 আলোচনা করা শুরু করেছিলাম। মূসক কর্মকর্তাগণের ক্ষমতা, অডিট সংক্রান্ত ক্ষমতা। আমরা এখন অডিট নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছিলাম যে ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা নিবন্ধিত ব্যক্তি বরাবরে চিঠি দিবেন তথ্য সাবমিট করার জন্য। কি কি তথ্য? ক এবং খ, এখানে দুইটা দফা আছে। নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, একটা ব্রড কথা। প্রয়োজনীয় তথ্য বলতে যা যা বোঝায়, আপনার সমস্ত ডকুমেন্ট, ক্রয় হিসাব রেজিস্টার, বিক্রয় হিসাব রেজিস্টার, আপনার ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট, আপনার ডেবিট নোট, আপনার ক্রেডিট নোট, আপনার ভ্যাট চালানপত্র, আপনার অডিটেড অ্যাকাউন্টস, আরও অনেক অনেক ডকুমেন্ট। আমি গত সেশনে বলেছিলাম যে একটা চেক লিস্ট আছে, ওইটা মোটামুটি সবাই ফলো করে, ওই চিঠিটা দিয়ে দেওয়া হয়। খ হলো কোনো ব্যক্তির কর্তৃত্বে থাকা দলিলাদি বা সাক্ষ্য প্রমাণ। দলিলাদি এবং সাক্ষ্য প্রমাণ। দলিলাদি ডকুমেন্টস কাকে বলে সেটা আমরা আগে দেখেছি। আমরা বলেছি ধারা বিধি 40-এ উল্লেখ আছে যে ব্যবসার অবস্থা জ্ঞাপক সকল দলিল হচ্ছে বাণিজ্যিক দলিল। আগেও আমরা বলেছি যে বেশ আগে মানুষের মধ্যে ধারণা ছিল যে ভ্যাট অফিসার মনে হয় ভ্যাট সংক্রান্ত ডকুমেন্ট ছাড়া কোনো কিছু চাইতে পারে না, কোনো কিছু নিতে পারে না, কোনো কিছু তারা আটক করতে পারবে না, সিজ করতে পারবে না, এরকম ধারণা ছিল। এই ধারণা এখন আর নাই। এখন তো মানুষের মধ্যে যথেষ্ট ভ্যাট সচেতনতার সৃষ্টি হয়েছে। ধরেন গত এই নতুন আইন তৈরি করার পর থেকে, মোটামুটি ধরেন 12-13 সালের পর থেকে যথেষ্ট ভ্যাট প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদি বিভিন্ন লেভেলে সরকার বেসরকার সবাই প্রচুর আয়োজন করেছে এবং মানুষের মধ্যে যথেষ্ট ভ্যাট সচেতনতার সৃষ্টি হয়েছে। তো এখন মানুষ আর এটা তেমন একটা বলে না। মানুষ জানে যে আপনার সকল ডকুমেন্ট ভ্যাট অফিসারকে দিতে হবে। ভ্যাট অফিসার আপনার সকল ডকুমেন্ট, এটা শুধু ভ্যাট ডকুমেন্ট না, আপনার সকল ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট, ব্যবসার অবস্থা জ্ঞাপক যে কোনো ডকুমেন্ট আপনার কাছে চাইলে আপনি দিবেন। যথাযথ পদ্ধতিতে দিবেন। আপনি মুখে মুখে চাইলে দিয়ে আসবেন তা না, যথাযথ পদ্ধতিতে দিবেন। আবার চিঠি তো অবশ্যই দিতে হবে। আর যদি ফিজিক্যালি আপনার প্রেমিসে যায়, যথাযথ পদ্ধতিতে সেখান থেকে তারা আটক করে নিয়ে আসতে পারবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ধারা 91-এর উপধারা 1 আলোচনা করলাম। উপধারা 2 হলো উক্ত ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তার নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে। যিনি অডিট করার জন্য ক্ষমতা পেয়েছেন, তিনি এখন আমি আসতেছি, তিনি কি করতে পারবেন। যার অডিট করার ক্ষমতা থাকে, অডিটের যে আদেশ দেয় ওখানেও এই প্রেমিসে যাওয়া এবং তল্লাশি করা, জব্দ করা, এই সব ওই আদেশের মধ্যে দেয়া থাকে, উল্লেখ করা থাকে। কমিশনার তো এই অথরিটি দিতে পারেন। তো মূলত এই ধারা 83 আর হচ্ছে ধারা 91। ধারা 83 হচ্ছে প্রবেশ এবং তল্লাশি, আমরা বলি প্রিভেন্টিভ, আর ধারা 91 হলো অডিট। এই দুটো কার্যক্রমের আওতায় কমিশনার যে টিম গঠন করেন তাদের প্রবেশ, তল্লাশি, আটক, জব্দ করার ক্ষমতা থাকে। তো 91-এর উপধারা 2 হলো তার কি ক্ষমতা থাকবে। এখানে 4টা দফা আছে। যে কোনো রেকর্ডপত্রের প্রতিলিপি করিবার। আপনার যে কোনো রেকর্ডপত্র তিনি ফটোকপি করতে পারবেন, প্রতিলিপি করতে পারবেন। প্রতিলিপি করলে আবার আপনাকে সাইন করে দিতে হবে, অ্যাটেস্টেড করে দিতে হবে যে ডকুমেন্টটা আপনার প্রেমিস থেকে নিয়েছে আপনার ডকুমেন্ট। খ, যে কোনো রেকর্ড নির্ধারিত পদ্ধতিতে জব্দ করিবার। জব্দ বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি। জব্দ করতে হলে একটা সিজার লিস্ট তৈরি করতে হয়। মূসক 12.3 একটা ফর্ম আছে। আমরা যখন ধারা 83 প্রবেশ এবং তল্লাশি আলোচনা করেছিলাম, তখন আমরা আলোচনা করেছিলাম জব্দ করতে হলে একটা সিজার লিস্ট তৈরি করতে হয় মূসক 12.3 ফর্মে। সেখানে ডিটেলস উল্লেখ করতে হয়। সেখানে 2 জন সাক্ষী সাইন করবে। সেখানে যার কাছ থেকে জব্দ করা হলো তিনি সাইন করবেন এবং ভ্যাট অফিসার সাইন করবেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যেহেতু
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলো সহকারী কমিশনার বা সহকারী পরিচালক। তো সাধারণত মাঠ পর্যায়ে সহকারী রাজস্ব কর্মকর্তারাও এই এই ডকুমেন্টে সাইন করেন, সাধারণত তারাই করেন। তবে সম্প্রতি এটা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে যে যেহেতু ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলো সহকারী কমিশনার, তাই তাকে সাইন করতে হবে। আদালতে যে একটা মামলা হয়েছে বলে আমি শুনেছি। তো আমি অনুরোধ করব যে সহকারী কমিশনাররা সাইন করলে কোনো প্রশ্ন থাকে না। তো সহকারী কমিশনার সাইন করলে সেটা আরও বেশি আইনের আওতায় আরও সঠিক হয়। তাহলে জব্দ করিবার, গ যে কোনো রেকর্ড বা পণ্য সিল করিবার, তাহলে তিনি প্রতিলিপি করতে পারবেন, তিনি জব্দ করতে পারবেন, তিনি সিল করতে পারবেন। জব্দ করা মানে নিয়ে আসা, সিজার লিস্ট দিয়ে নিয়ে আসা। আর সিল করা মানে হলো সেখানে তালাবদ্ধ করে রেখে আসা, এটাকে সিল করা বলে। ধরেন নিয়ে আসা সম্ভব হচ্ছে না, পরিমাণ অনেক বেশি বা যে কারণেই হোক, বা ধরেন সেটা আলমারির মধ্যে ভাঙা সম্ভব হয়নি কোনো কারণে, আলমারির চাবি এমডির কাছে, এমডি আমেরিকায় গেছে, বিভিন্ন কারণে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তখন সিলগালা করে রেখে আসবে, এটা তিনি করতে পারবেন। এই সিল কেউ খুলতে পারবে না। ঘ নির্ধারিত ক্ষেত্রে ও পদ্ধতিতে যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য ফ্রিজ করিবার ব্যবস্থা গ্রহণের। তাহলে আমরা দেখলাম ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ডকুমেন্ট ফটোকপি করতে পারবেন, তিনি জব্দ করে নিয়ে আসতে পারবেন সিজার লিস্ট দিয়ে, তিনি আনতে না পারলে তিনি সিল করে রেখে আসতে পারবেন, আর তিনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এর আগে আমরা বেশ আলোচনা করেছি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করাটা মাঠ পর্যায়ে বেশ একটা সমস্যা, মাঝে মধ্যে বেশ সমস্যা হয়ে যায়। আমরা বলেছি যে ব্যাংক অ্যাকাউন্ট কয়েকটা ক্ষেত্রে ফ্রিজ করা যায়। একটা হলো এই যে এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে অডিট বা প্রিভেন্টিভ করেছে, করে ডকুমেন্ট সিজ করেছে, তথ্য সংগ্রহ করেছে, তো করে দেখা গেছে যে এখানে ফাঁকি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে হবে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিতে হবে, তার একটা সময়সীমা আছে, অ্যানালিসিস করতে হবে, এগুলো করতে তো সময় লাগে। কিন্তু এগুলো করতে করতে তো অ্যাকাউন্ট থেকে তো তিনি টাকা সরিয়ে ফেলবেন। এই জন্যে পেন্ডিং দিস ওয়ার্কস, এই কাজগুলো অনিষ্পন্ন থাকা অবস্থায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যার কাছ থেকে এই সিজ করা হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট এই সহকারী কমিশনার বা সহকারী পরিচালক তিনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্যে আপনার ব্যাংকে চিঠি দিতে পারেন, আপনার ব্যাংকে চিঠি দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন। এখানে সম্ভবত কমিশনারের পারমিশন লাগে, আমি এই মুহূর্তে রেফারেন্সে যেতে পারছি না, সম্ভবত আগে আলোচনা করেছিলাম। কমিশনারের পারমিশন নিয়ে তিনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেন। আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর একটা পরিস্থিতি হলো বকেয়া আদায় করা। এটা আমরা আগে আলোচনা করেছি। আমরা এক কথা বারবার বলি যাতে আপনি বারবার শুনে বিষয়টা বুঝতে পারেন। চূড়ান্ত বকেয়া যেটা আছে, চূড়ান্ত বকেয়া মানে এ সংক্রান্ত আপিল সব নিষ্পত্তি হয়ে গেছে, অথবা আপনি আপিল করেননি, তো একেবারে চূড়ান্ত বকেয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই আপনাকে বকেয়া এখন পরিশোধ করতে হবে। তো এই চূড়ান্ত বকেয়া আদায় করার জন্যে অনেকগুলো পদক্ষেপ বলা আছে। ধারা 95-তে আমরা পরে দেখব। তো সেখানে একটা পদক্ষেপ হলো যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। তো তাহলে আমরা এই দুইটা পরিস্থিতি দেখলাম, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। আর একটা পরিস্থিতি আছে, সেটা আসলে অ্যাপ্লিকেশন নয়, সেটা হলো অধ্যায় 16-র অধীনে যখন অপরাধ সংক্রান্ত মামলা দায়ের হয় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে, তখন এই প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি ফৌজদারি আইনের অধীনে এই বিচার করেন, তিনিও এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন। তবে এর আগে আমি বলেছি যে এরকম মামলা হয় না, আজ পর্যন্ত আমি শুনি নাই যে এরকম একটা মামলাও হয়েছে আর কি। হ্যাঁ, তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা 91(1)(2) আলোচনা করলাম। 91(3) ধারা 91 উপধারা 3, উক্ত ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা কর্তৃক কোনো রেকর্ড, দলিলপত্র বা পণ্য জব্দ করিবার ক্ষেত্রে উহা যাহার নিকট হইতে জব্দ করা হইয়াছে বা
তাহার নিকট নির্ধারিত পদ্ধতিতে ফেরত প্রদান করিতে হইবে। এটা আমরা আগে আলোচনা করেছি। জব্দ করলে আবার ফেরত প্রদান করতে হবে, এটাই তো নিয়ম। আমরা বিধি ৬২তে আমরা আলোচনা করেছি যে কখন ফেরত প্রদান করতে হবে। এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায়ে খুব পরিষ্কার ধারণা নাই। এর আগে আমরা বলেছিলাম যে উভয় পক্ষের ভিতরেই অস্পষ্টতা আছে। অফিসার মুখে মুখে চাই, নিবন্ধিত ব্যক্তি দিয়ে দেয়, অফিসার নিয়ে আসে আর ফেরত দেয় না, অনেক ধরনের সমস্যা আছে। তো বিধি ৬২তে পরিষ্কার বলা আছে যে ওখানে যেটা বলা আছে তার যে মূল কথা হলো যে মামলা দায়ের করার পর সব ডকুমেন্ট আপনাকে ফেরত দিয়ে দিবে। এর ভিতরে মূসক চালান অরিজিনাল দেখে আপনাকে ফটোকপি দিয়ে দিবে, ফটোকপি তিনি সাইন করে দিবেন। আর অন্যান্য ডকুমেন্ট ফটোকপিতে সাইন করে রাখবে, মূল আপনাকে ফটোকপিতে আপনি সাইন করে দিবেন, রেখে দিবে, আর মূল আপনাকে দিয়ে দিবে। এই যে সত্যায়িত ফটোকপিগুলো থাকলো, এগুলো এখন মামলার প্রসিডিংসে এগুলো এখন বৈধ ডকুমেন্ট বলে গণ্য হবে। এর ভিত্তিতে এখন মামলা চলমান থাকবে। এই হলো ডকুমেন্ট ফেরত দেওয়ার নিয়ম। উপধারা ৫ আমরা আজকে এই ধারা ৯১ আমরা শেষ করব। উপধারা ৫-এ বলা আছে যে এই অধ্যায়ের কোনো বিধান বলে আন্তর্জাতিক আইনের অধীন অনুসন্ধানমুক্ত কোনো আন্তর্জাতিক সংস্থা, কূটনৈতিক ভবন, কনসুলার বা বিদেশি রাষ্ট্রের মিশন সমূহে প্রবেশ এবং তল্লাশি করা যাবে না। তো আসলে বিদেশি কোনো মিশনে তল্লাশি করা যায় না, এটা আমরা জানি। জেনেভা কনভেনশন অন দি ইমিউনিটিজ অ্যান্ড প্রিভিলেজেস অফ ডিপ্লোম্যাটস, সেই কনভেনশন অনুসারে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা ডিপ্লোম্যাসি এগুলো লোকাল অনুসন্ধান মুক্ত। আমরা অনুমোদিত উদ্দেশ্য কি সেটা প্রথমে আলোচনা করেছিলাম। অনুমোদিত উদ্দেশ্য কি সেটা এখানে বলা আছে। কোনো ব্যক্তির কর দায় নির্ধারণের লক্ষ্যে তথ্য সংগ্রহ, কোনো ব্যক্তির নিকট হইতে কর সংগ্রহের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ, কর ফাঁকি উদ্ঘাটন বা এই আইনের বিধানাবলী পরিপালন নিশ্চিত করা। অর্থাৎ বেশ ব্রড এইগুলো হলো অনুমোদিত উদ্দেশ্য। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কর ফাঁকি উদ্ঘাটনের জন্য যে কোনো তথ্য দলিলাদি সংগ্রহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ধারা ৯১ আলোচনা আজকে শেষ করলাম। তো এখানে আমরা মোটামুটি দেখলাম যে অডিট কাজে একজন যাকে ক্ষমতায়ন করা হয় তিনি কি করতে পারেন। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আজকে আমরা আর দীর্ঘায়িত করব না, আজকে সেশন এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।